আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। লড়াই ছাড়া কোনো কিছুই আদায় করা যায় না, তাই লড়াই করেই তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় করে নিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে দেশের উত্তরের 5টি জেলার 11টি স্থানে 48 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি থেকে তিনি কথা বলেন। কর্মসূচির প্রথম দিনে তিস্তা নদীর কাউনের স্পটে দেয়া বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, তিস্তার পানি ন্যায্য হিস্সা দিয়ে ভারতকে প্রতিবেশীর সাথে ভালো আচরণের প্রমাণ দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে পানি ন্যায্য হিস্সা আদায়ের জন্য দাবি তোলারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের জন্যই বিএনপি বারবার নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে। অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিস্তার পানি আদায়ে বারবার মানুষ প্রতারিত হয়েছে, মানুষের বেঁচে থাকার লড়াইয়ে এবার তিস্তাকে বাঁচাতে হবে। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। থেকে একটা অভিবাদন, একটা স্যালুট জানাই, জমানার কথা ভুলে যান চাই। যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে, নতুন বাংলাদেশ জেগে উঠে সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। লং মার্চের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, বিএনপি মহাসচিব সহ অন্যান্য বক্তারা কি বললেন, আর সমাবেশস্থলের পরিবেশ এখন কেমন দেখছেন? তিস্তা নদী রক্ষা আন্দোলন যে কর্মসূচি, সেটি আগেই বলেছে আজকে শুরু হয়েছে এবং দিনব্যাপী এই কর্মসূচি চলছে। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বক্তব্য দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক সহ অন্যান্যরা। মূল বক্তব্য মির্জা ফখরুল যেটি বলেছেন যে লড়াই করেই আসলে ন্যায্য হিস্সা আদায় করতে হয় এবং লড়াই করেই এই তিস্তার পানিও আদায় করবে বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে। পাশাপাশি তিনি একটি বলেছেন যে ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, অর্থাৎ ভারত যদি বাংলাদেশকে সুসম্পর্কের প্রতিবেশী হতে চায়, তাহলে অবশ্যই তিস্তার পানি ছেড়ে তাদেরকে সেই সুসম্পর্কের পরিচয় দিতে হবে। অর্থাৎ ভারতকে বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করতে হলে আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদীর ন্যায্য হিস্সা দিতে হবে। এবং এইখানে এখন কিন্তু অবস্থান করবে মানুষ এই তিস্তা পাড়ের, আমি যে কাউনিয়া পয়েন্টে আছি এবং এছাড়াও যে 11টি পয়েন্ট রয়েছে সেগুলোতে মানুষ অবস্থান করবে এবং মানুষ অবস্থান করে এখানে কিন্তু রাতে থাকবে। তাঁবু টানানো হয়েছে, সেই তাঁবুতে মানুষ থাকবে এবং এখানে বিকেলে অনেকটা মেলার মতো অবস্থায় তৈরি হয়েছে, মানুষ ঘোরাফেরা করছে এবং বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন। 5টি জেলায় 11টি পয়েন্টে এই একই অবস্থা। রাতের বেলা তারা থাকবেন, জারি গান, সারি গান, বাউল গান এবং গম্ভীরা সব বিভিন্ন কর্মসূচি কিন্তু এখানে রয়েছে এবং কালকে সকালবেলা হবে হচ্ছে লং মার্চ। জানছিলাম তিস্তা অভিমুখী লং মার্চের কর্মসূচির খবর। এদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে সমাবেশ করেছে বিএনপি। ভোলায় সমাবেশে প্রধান অতিথি জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিস্টদের দেশে ফেরত আসতে দিবে না। আওয়ামী লীগ বলেছিল ক্ষমতা থেকে গেলে তাদের 5 লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে, কিন্তু 5 আগস্টের পরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে শহরের আফাতুন্নেসা খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেহেরপুর আদালত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে মেহেরপুরের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে একটি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রাতে ঢাকার স্কাটনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে শরীয়তপুরে আলোচিত 24 যুবক পাচার মামলার মূল আসামি রাশেদ খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় গাইনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মানব পাচারের মামলায় গত শুক্রবার ঢাকার যাত্রাবাড়ি থেকে রাশেদ খানকে আটক করে সিআইডি পুলিশ। সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় রাশেদ খান এবং তার সহযোগীরা 1 বছর আগে শরীয়তপুর ও মাদারীপুরের 24 জন যুবককে ইতালি নেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। গত বছরের জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন ওই 24 জন যুবক। পরবর্তীতে ভুক্তভোগী একটি পরিবার রাশেদ খান সহ 7 জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আলোচনা সভা শেষে তিনি একথা জানান। ক্লাস 3 পর্যন্ত বইগুলো সেইগুলোর আপনার 85% উপরে তাদের চলে গেছে মাঠে। আর আমাদের 4-5 যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেক্ষেত্রেও 84% গতকালকে আমি রিপোর্ট পেয়েছি। ফলে আমি আশা করি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা বাচ্চাই বই পেয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মোপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। মানুষ নামাজমুখী হলে সমাজের অপরাধ প্রবণতা কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক সংস্কৃতির বিকাশ এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। ইসলামিক সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ, একটা আবহ তৈরি হবে এবং মানুষ নামাজমুখী হবে। তো মানুষ যখন নামাজমুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। নড়াইলের সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলার সাথে সংযুক্ত একটি গ্রামীণ সড়কের কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কোনোভাবে রাস্তা নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করেছেন এলজিইডি নির্বাহী প্রকৌশলীও। নড়াইল প্রতিনিধি এ মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। রাস্তার কার্পেটিং টেনে উঠাচ্ছেন গ্রামবাসী। রাস্তাটিতে কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তা এই দৃশ্যপটই বলে দেয়। কার্পেটিং ওঠানোর পর ভেতরে দেখা যায় পুরনো ইট, বালু, বিটুমিন নেই বললেই চলে। এতে ক্ষোভ জানিয়েছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, কাঁচা সড়কটি পাকা করতে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে তাদের। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী 1,34,00,000 টাকা ব্যয়ে 1.6 কিলোমিটার সড়কটি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে কালিয়া উপজেলা ও লোহাগড়া উপজেলার সাথে যুক্ত হয়েছে। আমরা এটা বারবার বলেছি যে একটু ভালোভাবে করে দেন, পিচ টিচ ভালোভাবে করে দেন। সে আমার কথা শোনে না। পিচটা একটু উঠাইলেই মনে করেন যে ভাঙে ভাঙে তুষ হয়ে যাচ্ছে। এই রাস্তার জন্য আমরা বহুত চেষ্টা করে এই রাস্তাটা আমরা পাশ করে আনাইছি। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই। অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদার চেষ্টা করে যে একটু খারাপ চালাতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এই রাস্তায় নতুন প্রজেক্টের কাজ, এই রাস্তায় কোনো সিল কোড দেওয়া না, শুধুমাত্র ডেস্ক কার্পেটিং। এটা তো ওইটার মতো সমাধান হবে না, আপনারা তো ওইটার মতো সেটা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর, যাতে এমন অপরাধ করার সাহস কেউ না করে। এনটিভি নিউজ ডেস্ক। পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের স্থানীয় একটি কনভেনশন হলে হযরত বাকিয়াতুল্লাহ এবং ফাতেমাতুজ জোহরা ক্যাডেট ইসলামী শিক্ষা কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে। ইরানের আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশাইখি রাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় কারখানার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দর্শক, তিস্তা অভিমুখে শুরু হয়েছে বিএনপি জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি। খবর জানতে এখন যাব লালমনিরহাটে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু। বাবু, আপনি যে এলাকায় আছেন সেখানে জনগণের উপস্থিতি কেমন দেখছেন, আর লোকজন এখন কি কথা বলছেন? জি তৌফিক, আমি আছি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টের যে আয়োজন তিস্তা নদী রক্ষা আন্দোলনের। এখানে লালমনিরহাটের দুটি উপজেলার আয়োজন, কালীগঞ্জ এবং দুঃখিত হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার মানুষ, তিস্তাপাড়ের যত মানুষ আছেন তাদের নিয়ে আয়োজন। তো এই মুহূর্তে আসলে পবিত্র আসরের নামাজে বিরতি চলেছে। একটু আগে কাউনিয়া পয়েন্ট থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উদ্বোধন করেছেন উপস্থিত থেকে, তো সেটা সরাসরি এখানে দেখানো হয়েছে। তো আর এখানে বিভিন্ন প্যান্ডেল করা হয়েছে ইউনিয়ন অনুযায়ী, সেখানে লোকজন অবস্থান করছেন, কেউ নামাজ পড়ছেন। মূলত এরপরে মাগরিবের পর থেকে মূলত নানান ধরনের আয়োজন হবে। তিস্তা পার সংশ্লিষ্ট নানান ধরনের ভাওয়াইয়া গান, জারি গান, নাটক, এগুলোর মধ্য দিয়েই মূলত আজকের কর্মসূচি শেষ হবে। তৌফিক। নারায়ণগঞ্জে পোশাক কারখানা ভাঙচুরের ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পুলিশ জানায়, দুপুর থেকে ফতুল্লার নয়ামাটি এলাকায় ইউরোটেক্স নেটওয়ার্ক লিমিটেডের শ্রমিকরা শহরের চাষাড়ায় সড়ক অবরোধ করে। এ সময় ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোড এবং চাষাড়া এলাকা সংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। গত 11 ফেব্রুয়ারি 1 মাসের বকেয়া বেতন, ভাতাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় 28 জন শ্রমিককে আসামি করে থানায় মামলা দায়ের করেন কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রণব ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তালা উপজেলার মাঝিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময় দখল, চাঁদাবাজি ও বিরোধী দলের নেতাকর্মীদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় সহ নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করতেন প্রণব ঘোষ। এছাড়া চরমপন্থী দলের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। মোংলা উপজেলা পরিষদ থেকে 2 বছর আগে বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছেন নাগরিক কমিটি। দুপুরে বস্তা এবং কার্টুনে উদ্ধার হওয়া এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। গেল ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্য সামগ্রী সরকারের বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু সেই সময় তা বন্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এছাড়াও শীতের কম্বলও উদ্ধার করা হয় সেখান থেকে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।